এই ভূখণ্ডের যে যে ঐতিহাসিক যে দ্বন্দ্ব এই ভূখণ্ডে, হ্যাঁ, এই ভূখণ্ডে ইসলাম আসার পর থেকে শুরু করে আহ, এবং আরো ইসলাম আসার আগেও যদি আমি বলি যে এই এলাকায় আহ, হিন্দুত্ববাদ, হিন্দুত্ববাদের যারা আহ, কি বলে, যারা 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 ক্ষমতাশালী এবং হিন্দুত্ববাদের ফলে যারা নির্যাতিত, এই যে দুই জনগণের যে একটা আহ, হাজার বছরের পুরনো যে দ্বন্দ্ব, হ্যাঁ, যেটা পরবর্তীতে আমরা দেখি যে ইসলাম এবং হিন্দুত্ববাদ আকারে এই এই ভূখণ্ডে হাজির হয়েছে। তো এই পুরনো দ্বন্দ্ব, এই এই পুরো বিষয়টা মাথায় না নিয়ে যদি আমি আইসোলেটেড ভাবে আমাদের ইতিহাসের যে কোনো একটা ইভেন্টকে বুঝতে চাই, তাহলে পরে আসলে মানে বোঝাটা পরিপূর্ণ হয় না। বাট স্টিল আমি 1971 সাল থেকে শুরু করছি। উনি বিভিন্ন বিভিন্ন বিদেশি মিডিয়াতে, আন্তর্জাতিক মিডিয়াতে তো এই কথা বলছেন যে আমরা পুরনো স্মৃতি ভুলে যেয়ে আমরা সামনে আমরা ইয়ে করব। সেই সময় উনি 93,000 যে পাকিস্তানি সোলজার, হ্যাঁ, তাদেরকে আর কোনো তাদের বিচারের দাবিও করেন নাই। এমনকি সেই সময়কে যারা যুদ্ধাপরাধী যাদেরকে বলা হতো, রাজাকার যাদেরকে বলা হতো, তাদেরকে উনি সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। তার মানে আমরা বুঝতে পারতেছি যে একটা, মানে কি বলে এটাকে, এই যে আমি কথাটা কেন আনতেছি একটু পরে আমি বলবো। তো এইখানে আমরা দেখতে পাই যে এরপরে যেটা হলো ভারতের, মানে 1971 সালে ভারতের যে স্বার্থ ছিল, সেই স্বার্থটা মানে ডমিনেন্ট হয়ে উঠলো, এবং ডমিনেন্ট হয়ে ওঠার ফলে আমরা দেখতে পেলাম যে ওয়ান পার্টি স্টেট, যেটা বাকশাল কায়েম করার চেষ্টা করলেন তিনি, শেখ মুজিব বাকশাল কায়েম করার চেষ্টা করলেন। এবং শেখ মুজিবকে আহ, মানে ডিথ্রোন করার মাধ্যমে, তাকে অপসারণ করার মাধ্যমে আমরা আরেকটা আরেকটা পর্যায়ে প্রবেশ করলো, বাংলাদেশ এই ভূখণ্ডটা আরেকটা পর্যায়ে প্রবেশ করলো। এবং এরপরে আমরা দেখি যে কিছুদিন টালমাটাল সময়ের পর আমরা দেখি যে মেজর জেনারেল জিয়া উনি ক্ষমতায় আসলেন। এবং ক্ষমতায় আসার পরে আমরা দেখতে পাই যে উনি একটা জাতীয় ঐক্য করার চেষ্টা করলেন। আমরা দেখতে পাই যে উনি শেখ হাসিনাকে নিয়ে আসলেন ভারত থেকে। তারপর হচ্ছে উনি জামাত ইসলাম তাদের রাজনীতি করার জন্য সুযোগ করে দিলেন। গোটা উনি নিজে একটা দল খুললেন। সবকিছু মিলে বোঝা যাচ্ছে যে উনি একটা জাতীয় ঐক্য চাচ্ছেন, একটা সুন্দর একটা একটা স্বপ্নের দিকে উনি দেশকে নিয়ে যেতে চাচ্ছেন। তো এই জায়গাটা আমরা দেখলাম যে না, এটাকে আবার অস্থিতিশীল করার জন্য, জাতীয় ঐক্যটা বিনষ্ট করার জন্য আমরা এখন দেখতে পাই যে ভারতীয় প্রেসক্রিপশনে আমরা আবার এরশাদের অনুপ্রবেশ দেখতে পাই। আবার এরশাদ ক্ষমতায় চলে আসলো। হ্যাঁ, এটা ভারত, মানে ভারতের স্বার্থের একটা কি বলা যায়, স্বার্থের একজন প্রতিনিধি হিসেবে এরশাদ চলে আসলো ক্ষমতায়। আবার আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীতে আহ, এরশাদের এরশাদকে উৎখাত করা হলো, ছাত্র জনতা এরশাদকে উৎখাত করলো। এবং তারপরে বাংলাদেশে কিছুটা সময় একটা গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করলো। এবং এরপর আমরা দেখতে পেলাম যে 1/11-এর মাধ্যমে, 1/11-এর মাধ্যমে আবার মানে ওয়ার ওয়ার অন টেরর ন্যারেটিভকে কাজে লাগে। সেখানে ভারত তার স্বার্থ উদ্ধার করার জন্য, এবং এতদিন যতটুকু স্বার্থ বিএনপি তাকে দিচ্ছিল, এটা তার হচ্ছে না। সে আরো অনেক কিছু চায় বাংলাদেশের কাছ থেকে। হ্যাঁ, জিও পলিটিক্যালি বাংলাদেশ ভারতের জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো আমরা সব জানি, আমরা এগুলো আর আলোচনায় যাব না। তো এরপর আমরা দেখতে পাই যে 1/11-এর মাধ্যমে ভারত তার স্বার্থ হাসিল করার জন্য বিপুল পরিমাণে ম্যান্ডেট সহকারে হাসিনাকে ক্ষমতায় আনলো, হাসিনা ক্ষমতায় আসলো। তো এই হাসিনাই ক্ষমতায় আসলো, আসাটা, এবং ওই ওই সময়কার যে মানে কোন ন্যারেটিভের মধ্য দিয়ে হাসিনা ক্ষমতায় আসলো, হ্যাঁ, এটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে ওই তারা কিন্তু ওই জিনিসটা যে ওয়ার অন টেরর একটা 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 ইস্যু আছে এখানে। 2 নাম্বার হচ্ছে জিয়াউর রহমান যে জাতীয় ঐক্য করার চেষ্টা করছে, হাসিনা ক্ষমতায় আসতেছে কিন্তু সেই জাতীয় ঐক্যের বিভাজনের মাধ্যমে, ঐক্যের বিভাজনের মাধ্যমে ক্ষমতায় আসতেছে। এবং সেখানে এসে সে এই বিভাজনটা সে তৈরি করলো যে স্বাধীনতার সপক্ষ এবং স্বাধীনতার বিরোধী পক্ষ। স্বাধীনতার সপক্ষের যে শক্তি তারা হচ্ছে প্রগতিশীল, তারা আধুনিক আধুনিক সেকুলার শক্তি। আর যারা স্বাধীনতার বিপক্ষ শক্তি তারা হচ্ছে মৌলবাদী, তারা হচ্ছে জঙ্গি, বিএনপি জামাত সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী। এই এই যে একটা ন্যারেটিভ, এই জিয়াউর রহমান যে জাতীয় ঐক্য করতে চেয়েছিলেন, সেই ঐক্যের বিপরীতে হাসিনা তৈরি করলো জাতীয় ঐক্যের একটা বিভাজন। আমি এই বিভাজনটার কথা আসতেছি কারণ শাহবাগ বুঝতে হলে পরে আমাদের এই জাতীয় ঐক্যের বিভাজনটা বোঝা খুব দরকার। তো এই জাতীয় ঐক্যের বিভাজন, এবং এইটাই হচ্ছে মানে মূলত যে ভারতের যে ন্যারেটিভ, ভারতের স্বার্থ, এই বাংলাদেশ ভূখণ্ডের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বটাকে পদদলিত করে ভারতের স্বার্থ বাস্তবায়ন, এইটা হচ্ছে মূলত বাস্তবায়ন করার জন্য যে ডিভাইড অ্যান্ড রুল, স্বাভাবিক, এটা কিন্তু খুব কমন একটা বিষয় যে ডিভাইড রুল পলিসি। তো জাতীয় ঐক্যকে, বাংলাদেশের আমাদের জাতীয় ঐক্য কখনোই ভারতের জন্য কোনো মানে ভালো কোনো মেসেজ বয়ে নিয়ে আসে না। সেটা আমরা, আমাদের চোখে আরো এভিডেন্ট এই গত 6 মাসের ঘটনা প্রবাহের মাধ্যমে। তো এইখানে আহ, এই যে জাতীয় বিভাজনের যে রাজনীতি, এই বিভাজনের রাজনীতি, এই যে স্বাধীনতার সপক্ষ এবং স্বাধীনতার বিপক্ষ, এই বিভাজনের রাজনীতিটা ইটসেলফ ভারতের ন্যারেটিভ। হ্যাঁ, এটা ভারতের স্বার্থকে সার্ভ করে।
এটা কেন বললাম আমি পরে আবার আসতেছি। কারণ বিভাজনের রাজনীতি এটা শাহবাগের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। হ্যাঁ, আমরা যদি এখন শাহবাগের এটা শুধু কিছু মানুষের জমায়েত না। এখন শাহবাগের কোনো জমায়েত নাই, সেখানে গাড়ি ঘোড়া চলতেছে। কিন্তু শাহবাগ আছে কিনা এটা আমরা বুঝবো কিভাবে? আমরা কিছু সুস্পষ্ট কিছু ল্যান্ডমার্ক দেখে আমরা বুঝবো যে না, এই জায়গাটায় শাহবাগ হাজির আছে। ঠিক না? আমরা বলি যে শাহবাগ ফিরে আসতেছে, আমরা বুঝি যে শাহবাগ একটা অবস্থানের নাম, শাহবাগ একটা একটা আইডিওলজিক্যাল পজিশনের নাম। ঠিক না? তো আমরা দেখতে পাই যে এই জাতীয় বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে আবার ফ্যাসিজম 2.2nd ভার্সন যেটা, সেটা চলে আসলো। হাসিনার ফ্যাসিজম চলে আসলো। এবং হাসিনার ফ্যাসিজম আসার পরে এই রাজনৈতিক বিভাজনটাকে আহ, সে এমন একটা পর্যায়ে নিয়ে গেল, তার পলিটিক্যাল স্বার্থ, তার নিজস্ব পলিটিক্যাল স্বার্থ এবং একই সাথে ভারতের একটা পাকাপোক্ত স্বার্থ, হ্যাঁ, এইটার উদ্দেশ্যে সেটাকে রাজনৈতিক হত্যার পর্যায়ে নিয়ে চলে গেল। এবং আমরা দেখতে পাই যে সেখানে সে আহ, এই ওয়ার অন টেরর নেগেটিভ, এই ন্যারেটিভের দ্বারা অনেকের রক্তকে সে বৈধ করে ফেলছে। সে এই জাতীয় বিভাজনের রাজনীতি, জাতীয় ঐক্য বিভাজনের রাজনীতির মাধ্যমে সে যারা জামাত ইসলামের যারা সিনিয়র নেতৃত্ব, হ্যাঁ, তাদের সবাইকে সে রাজনৈতিক হত্যার ভিকটিম হিসেবে তারা ইয়ে করছে। এবং এই রাজনৈতিক হত্যার যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে বৈধতা দেওয়ার জন্য যে দর্শন, যে ফিলসফি, এইটাই হচ্ছে শাহবাগ। এটাই হচ্ছে শাহবাগ। তো এই শাহবাগটাকে আমরা যদি একটা ফিলোসফি আকারে পাঠ করি, শাহবাগকে একটা ফিলোসফি আকারে পাঠ করলে পরে বিষয়টা আমাদের জন্য আরো মানে বোঝা সহজ। হ্যাঁ, ফিলোসফারের মৃত্যু হয়, ফিলোসফির মৃত্যু হয় না। শাহবাগের যারা স্বপ্নদ্রষ্টা তারা হয়তো বিভিন্ন সময় পৃথিবী থেকে চলে যাবেন, তারা হয়তো তাদের অবস্থান পরিবর্তন করবেন, হাসিনা সরে গেছে, কিন্তু শাহবাগ দর্শনের কখনো মৃত্যু হয় না, দর্শন টিকে থাকে। তো সুতরাং আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে ভারতের আভ্যন্তরীণ যে রাজনীতি, সেই রাজনীতির সাথে বাংলাদেশের রাজনীতির একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এবং ভারতের আভ্যন্তরীণ রাজনীতির একটা কি বলা যায়, একটা একটা ছায়া সবসময় বাংলাদেশের রাজনীতিতে থাকবে, বাংলাদেশের রাজনীতিতে থাকে। আভ্যন্তরীণ রাজনীতির একটা ছায়া সবসময় বাংলাদেশের রাজনীতিতে থাকে। এটা আমি একটা উদাহরণ আপনাদেরকে দেই, সেটা হচ্ছে দেখেন, আপনি যদি দেখেন যে আহ, ভারতের যে রাজনীতি, ভারতের যে নিজস্ব যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে যেটা হিন্দুত্ববাদ, ওইটার একটা সফট ভার্সন আপনি বাংলাদেশে পাবেন, অসাম্প্রদায়িকতা। আমি এখন চলে গেছি কিন্তু শাহবাগের যে মূল যে ল্যান্ডমার্ক গুলা, শাহবাগের যে সিমটম বা লক্ষণগুলা, সেখানে কিন্তু আমি এখন চলে গেছি। শাহবাগের দর্শনের লক্ষণগুলা কি কি? ভারতের রাজনীতিতে যেটা হিন্দুত্ববাদ, সেটার একটা সফট ভার্সন বা সেটার একটা ছায়া আমরা দেখতেছি কিন্তু, যে অসাম্প্রদায়িকতার নামে। ঠিক আছে না? আপনি দেখবেন যে ওখানে গরুর গোশত কাউকে পেলে তাকে মেরে ফেলা হয়, মব লিঞ্চিং করা হয়। আর এখানে যদি গরুর গোশত কারো কাছে পাওয়া যায়, সেখানে আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে কয়েকটা ক্যান্টিনে ভাঙচুরের ঘটনা ঘটছে গরুর গোশত রান্না হওয়ার কারণে। আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় জায়গায় নো বিফ লেখা থাকে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় নো বিফ লেখা থাকে। আমরা দেখতে পাই যে কলকাতায়, যেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের 20,000 ছাত্রদের জন্য একটা পূজা মণ্ডপ সরস্বতী পূজার, সেখানে বাংলাদেশের 2,000 হিন্দু ছাত্রের জন্য সেখানে আহ 64টা পূজা মণ্ডপ। ঠিক আছে না? তো আমরা দেখতে পাই যে একটা হিন্দুত্ববাদের একটা সফট ভার্সন হচ্ছে এই দেশে অসাম্প্রদায়িকতা। 2 নম্বর হচ্ছে ওই দেশে যেটা মুসলিম নির্যাতন, যেটা রাজনীতি আকারে আছে মুসলিম নির্যাতন, হ্যাঁ, সেটা বাংলাদেশে ইসলামপন্থী নির্যাতন আকারে আছে। ওই দেশে হচ্ছে মুসলমান নামধারী, এই জন্য নির্যাতন। মুসলমানদেরকে নাগরিকত্ব আইন, কি জন্য ওদের কতগুলো ইয়ে ছিল, যে নাগরিকত্ব আইন হ্যান ত্যান কিছু বিষয় ছিল, আধার কার্ড, এ ধরনের কিছু বিষয় ছিল। সেই জায়গা থেকে তারা মুসলমানদেরকে সরাই দেওয়ার চেষ্টা করতেছে। আমরা এখানে দেখতে পাই ওইটার একটা সফটওয়্যার ভার্সন বা ওইটার একটা ছায়া হিসেবে আমরা দেখতে পাই ইসলামপন্থী নির্যাতন। হ্যাঁ, আমরা দেখতে পাই শিবির বলে, জঙ্গি বলে। হ্যাঁ, ট্রাক্টর উপরে কাপড় পরলে জঙ্গি, জঙ্গির কি কি আলামত, এই আলামত, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে কি গান বাজনা ছেড়ে দিবে, সে ট্রাক্টর উপরে কাপড় চোপড় পড়তেছে, বেশি সময় সে মসজিদে থাকে, এগুলো কিন্তু আমরা দেখতে পাই। এবং ইসলামপন্থীদের নির্যাতনের মধ্যে দুটা জিনিস আছে, একটা হচ্ছে ইসলামপন্থীদেরকে শারীরিকভাবে নির্যাতন, 2 নম্বর হচ্ছে ইসলামপন্থীদেরকে ইন্টেলেকচুয়ালি নির্যাতন করা। হ্যাঁ, সেটার একটা লক্ষণ হিসেবে আমরা শাহবাগে নাস্তিকতাবাদ দেখতে পাই। সেখানে আমরা দেখতে পাই যে তারা আমাদের নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে চ চ দিয়ে যে গালাগালিগুলো আছে, সেগুলো তারা নবীর ক্ষেত্রে ব্যবহার করতেছে। আমরা দেখতে পাই যে আল্লাহকে নিয়ে তারা চ দিয়ে শব্দ ব্যবহার করতেছে। তো এই বিষয়গুলা আমরা কিন্তু দেখতে পাই। একটা হচ্ছে ওই দেশে যেটা মুসলিম নির্যাতন আকারে হাজির আছে, এখানে সেটার ছায়া হিসেবে আছে হচ্ছে ইসলামপন্থী নির্যাতন। ইসলামের কথা যে বলবে, ইসলামের পজিশনে যে থাকবে, তাকে নির্যাতন করা। এবং এটার বিভিন্ন ধরনের মাত্রা আছে। দাড়িওয়ালাদের চাকরি না দেওয়া, দাড়ি টুপির জন্য হেনস্থা করা, বোরকার জন্য হেনস্থা করা, নিকাবের জন্য হেনস্থা করা, এগুলো আমরা দেখতে পেয়েছি। এবং এগুলো সব কিন্তু শাহবাগের সিমটম। শাহবাগ হচ্ছে ভারতের রাজনীতির একটা ভারতের ভারতের রাজনীতির একটা ছায়া। ভারতের যে রাজনীতি, সেটা একটা ছায়া। আমরা যদি দেখি যে ভারতে যদি রামরাজ্য ভারত হয়, ভারতকে রামরাজ্যে পরিণত করা, আমরা বাংলাদেশে সেটাকে আমরা দেখতে পাই
হিন্দুত্ববাদী সেকুলার বাংলাদেশ, হিন্দুত্ববাদী সেকুলার বাংলাদেশ, হ্যাঁ, এটা ওই অর্থে সেকুলার না, এটা হচ্ছে ওই অসাম্প্রদায়িক সেকুলার বাংলাদেশ অর্থে হিন্দুত্ববাদী ইনক্লাইনেশন থাকবে এখানে। হ্যাঁ, সেরকম একটা সেকুলারিজম তারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। হ্যাঁ, এর মধ্যে আহ, বিভিন্ন আরো বিভিন্ন কথাবার্তা আছে। আরেকটা হচ্ছে যে তারা প্রতিবেশীকে নিয়ন্ত্রণ করতে চায় ভারত। আর সেটার ছায়া হচ্ছে বাংলাদেশে যে গণহারে হিন্দুদেরকে বিভিন্ন উচ্চ পদে, হ্যাঁ, মানে অ্যাসিমেট্রিক্যালি তারা হিন্দুদেরকে বিভিন্ন উচ্চ পদে নিয়োগ দেওয়া, হ্যাঁ, তারপর হচ্ছে যারা প্র্যাকটিসিং মুসলমান তাদেরকে বঞ্চিত করা, তাদেরকে প্রমোশন না দেওয়া, হিন্দুদেরকে উঠাই না আসা, এই ধরনের বিভিন্ন জিনিস আমরা গত 16 বছর দেখছি। এবং এই কয়টা জিনিস হচ্ছে শাহবাগের মূল যে আহ, মানে মার্কিং পয়েন্ট যদি আমরা বলি, সিমটম যদি আমরা বলি, সেগুলো হচ্ছে এই কয়টা। এখন আমাকে দেখতে হবে যে এই শাহবাগের ১২ যুগ পরে এসে, এই সিমটম গুলো এখনো আছে কিনা। যদি এই সিমটম গুলো এখনো থাকে তাহলে শাহবাগ মরে নাই, শাহবাগ মরে নাই। আমরা দেখতে পেলাম যে পরবর্তীতে তৌহিদি জনতা তারা শাহবাগের যে আহ, মানে বিপরীত অবস্থান যেটা শাপলা, সেই শাপলাকে তারা কায়েম করলো। এবং শাপলা কায়েম করার পর তারা ১৩ দফা দাবি উত্থাপন করলো। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে আমরা এখন হাসিনার পলায়নের পরে আমরা কিছু কথা শুনতে পাই বিভিন্ন জায়গা থেকে। তারা বলতে চান যে কিছু কথা বলতে বিভিন্ন জায়গা থেকে, আমি খুব স্পষ্ট করে বলি যে প্রধান উপদেষ্টার যিনি উপদেষ্টা ছিলেন, আমি মাহফুজ ভাইয়ের কথা বলছি, মাহফুজ আব্দুল্লাহ, ওনার পোস্ট থেকে উনি খুব স্পষ্টভাবে পোস্টে, ওনার শুরুর দিকে একটা পোস্টে উনি লিখছিলেন যে শাপলা শাহবাগ বাইনারি এখন আর নাই, শাপলা শাহবাগ দ্বন্দ্ব দিয়ে বাংলাদেশকে এখন আর বিচার করা যাবে না, শাপলা শাহবাগ মিটে গেছে। তো আমার কথা হচ্ছে শাপলা যেই উদ্দেশ্যগুলো নিয়ে মানে তারা দাঁড়িয়েছিল, শাপলার যে স্পিরিট, সেই স্পিরিট কি পূরণ হয়েছে? যদি সেই স্পিরিট পূরণ না হয়ে থাকে, তাহলে সেই স্পিরিট পূরণ হওয়ার আগে শাপলার যে দাবি দেওয়া সেটা আদায় হওয়ার আগেই কেন আপনি শাপলাকে মানে বিলুপ্ত ঘোষণা করতেছেন, আপনি করতে চাচ্ছেন? এটা তো লক্ষণটা তো ভালো না। শাপলার যে স্পিরিট, সেই স্পিরিট তো পুরো হয় নাই, ঠিক আছে না? বরং শাপলার যে স্পিরিট, সেই স্পিরিটকে এখনো নির্যাতন করা হচ্ছে, শাপলার স্পিরিটকে এখনো নির্যাতন করা হচ্ছে। কিভাবে দেখেন আমি বলি, সেটা হচ্ছে যে আহ, এই যে কিছুদিন আগে নারী কমিশন তারা প্রস্তাবনা দিচ্ছে কি, তারা প্রস্তাবনা দিচ্ছে সম্পত্তিতে নারী এবং পুরুষের সমান অধিকার। এটা কি শাপলার স্পিরিটের পক্ষে গেল না বিরুদ্ধে গেল? ডেফিনেটলি এটা শাপলার স্পিরিটের বিরুদ্ধে গেছে। আমরা দেখতে পেলাম কিছুদিন আগে পাঠ্যপুস্তকের কমিটিতে আমরা দেখতে পেলাম যে সেখানে কোনো আলেম ওলামাকে রাখা হয় নাই। আলেম ওলামাকে রাখা তো হয় নাই, উল্টা কিভাবে মুসলমানদের সাথে উপহাস করা হচ্ছে। সেখানে ইসলাম শিক্ষা বই যারা সংস্কার করবেন, তার মধ্যে একজন হচ্ছে কুখ্যাত কোরআনিস্ট মুরতাদ আবু সাইদ, আর একজন হচ্ছে ফারুক ফেরদৌস সাহেব। এই দুজনকে রাখা হয়েছে, যাকে আলেম ওলামারা পছন্দ করেন না। এদেশের অধিকাংশ যারা হকপন্থী ওলামায়ে কেরাম তাকে পছন্দ করেন, এবং তাকে যত যত শাহবাগী আছে তারা সবাই তাকে পছন্দ করে। তাহলে এইরকম, মানে এটা এর চেয়ে বড় উপহাস। তার মানে বোঝা যাচ্ছে যে ৫ই আগস্টের পরেও বিভিন্নভাবে শাপলার যে স্পিরিট, সেই স্পিরিটকে অবদমন করে রাখার, স্পিরিটকে দমন পীড়ন, হ্যাঁ, এবং তাকে মানে অবদমন করার বিভিন্ন প্রচেষ্টা হাতে নেওয়া হচ্ছে। ৩ নম্বর যদি আমি বলি যে আহ, ফেসবুক পোস্টে বিভিন্ন সময় বা দেখা যাচ্ছে যে বিভিন্ন বক্তব্যে আমাদের জাতীয় নাগরিক কমিটির ভাইয়েরা কথা বলতেছেন, সমন্বয়করা কথা বলতেছেন, তারা একইভাবে বারবার ওই একই কথা, হ্যাঁ, মানে হুজুরদেরকে প্রতিক্রিয়াশীল ভাবে দেখানো, হ্যাঁ, যে যে নারী নেতৃত্ব হারাম যারা বলে তাদেরকে আমরা চাই না, তাদেরকে বাংলাদেশ চায় না। মানে এটার উদ্দেশ্য কি? কথার ভেক্টর কোন দিকে, কথার গতিদিক কোন দিকে কথার? হ্যাঁ, যে একইভাবে আমরা দেখতে পাই যে ইঙ্গিত কিন্তু এখনো বারবার শাপলার দিকে আসতেছে। এবং দেখা যাচ্ছে বিভিন্ন সময় প্রতিক্রিয়াশীল বলা হচ্ছে, ইসলামকে বলা হচ্ছে যে সামাজিক ফ্যাসিজম, ইসলামের সামাজিক ফ্যাসিজম যারা চায় না, শাপলার সামাজিক ফ্যাসিজম তারা চায় না, এই ধরনের কথাগুলো বলে তাদেরকেও আরো তারা আঘাত করার চেষ্টা করতেছে। তার মানে আমি বলতে চাচ্ছি এইটা, যে শাহবাগের যে মূল আইডেন্টিফাইং পয়েন্ট, এটা যদি আমি বলি যে বিভাজনের রাজনীতি, সেই বিভাজনের রাজনীতি এখনো করা হচ্ছে। ২ নম্বর আমি যদি বলি যে অসাম্প্রদায়িকতা শাপলার একটা কি পয়েন্ট, তাহলে সেই অসাম্প্রদায়িকতার ভূত এখন অন্য কারো ঘাড়ে ভর করছে। ৩ নম্বর হচ্ছে ইসলামপন্থী নির্যাতন, এটা তো এখনো থেমে নাই, এখনো তো ইসলামপন্থীদেরকে কথায় কথায় তাদেরকে জঙ্গি বলা হচ্ছে, যারা আহ, কোনো ধরনের কোনো কি বলে, তারা তাদের নিজেদের, বামপন্থীরা যদি তাদের সমাজতন্ত্রের কথা বলতে পারে, ইসলামী শরীয়ত শাসনের কথা বলতে তো সমস্যা নেই, কথা বলতে দেন আপনি। আপনি কেউ যদি কোনো ভায়োলেন্সের দিকে না যায়, আপনি তাকে মানে জঙ্গি ট্যাগ দেওয়া, এই বিষয়টা তো এক ধরনের মানে শাহবাগীয়তারই প্রমাণ, এটা শাহবাগের একটা লক্ষণ, ঠিক আছে না? তারপর হচ্ছে সেকুলার বাংলাদেশ গঠন করা, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তাকবীর দেওয়াকে নিষেধ করা হয়েছে, বিভিন্ন প্রোগ্রামগুলোতে তাকবীর দেওয়াকে নিষেধ করা হয়েছে। তারপর হচ্ছে যে বিভিন্ন প্রোগ্রামে যে মুসলমান তার আবেগ থেকে যে কালিমার পতাকা উড়ায়, সেই কালিমার পতাকা উড়ানোকে সেখানে
আহ, মানে হুমকি দিয়ে নামাতে বলা হয়েছে। তো এই বিষয়গুলো দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে সেই যে হিন্দু মানে সেকুলার বাংলাদেশের যে ব্যাপারটা, এবং সেটা মোর মানে হিন্দু ইনক্লাইনেশনের যে সেকুলার বাংলাদেশ গঠনের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা এখনো আমাদেরকে ছাড়ে নাই। আমার মূল পয়েন্ট হচ্ছে আজকে এইটা। আমি যেটা বলতে চাই যে শাহবাগের এক যুগ পূর্তি উপলক্ষে শাহবাগ একটা দর্শন, সেই দর্শনের দার্শনিকরা সরে যেতে পারে, কিন্তু দর্শন একজনের ঘাট থেকে আরেকজনের ঘাড়ে ভর করবে। এবং এই কথাটা আমি আওয়ামী লীগ আমলে বলছি, এবং আওয়ামী লীগ আমলে বলার জন্য আমি এটার জন্য প্রচুর পরিমাণে ব্যাকল্যাশের শিকার হয়েছি, প্রচুর পরিমাণে বিভিন্ন রকম জায়গা থেকে আমাকে এটার কারণে জবাবদিহি করতে করতে হয়েছে, এবং এটার কারণে আমাকে অনলাইনে প্রচুর মানে হ্যারাসিং করা হয়েছে, এটার জন্য হ্যারাসমেন্ট করা হয়েছে যে আপনি আওয়ামী লীগের পক্ষে আপনি বয়ান দিচ্ছেন। আওয়ামী লীগের পক্ষে না, আমি শুধু এটুকু বলতে চাইছি যে আসলে শাহবাগ ব্যাপারটা এটা একটা আইডিওলজি। কিছুটা আগে রনি ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, সেটা আমিও আজকে নিয়ে আসছি, আমি অন্য আঙ্গিকে নিয়ে আসছি। রনি ভাই বলছেন যে কিছু মানুষ দেখবেন তারা মানে তারা পলিটিক্যালি শাহবাগী, সরি পলিটিক্যালি তারা অ্যান্টি শাহবাগী, কিন্তু কালচারালি তারা শাহবাগী। রনি ভাই কিছুদিন আগে একটা পোস্টে এই কথাটা বলছেন। তো এই কথাটা আমি মানে সেই মানে আওয়ামী লীগ আমল থেকে আমি মানে বলার চেষ্টা করতেছি যে আসলে শাহবাগ আমাদের কাছ থেকে যাবে না। এক দল কি আরেক দল আসলে পরে আমাদের যে সামাজিক সমস্যা, সেই সমস্যাগুলা মিটবে না। আরেকটা বিষয় আমি বলতে চাই, আপনি উদাহরণ আমি আপনার কাছে সামনে আনতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের একজন আহ, বামপন্থী মুরব্বী একজন তাত্ত্বিক, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে জামাত ইসলামী যদি গণতন্ত্রের মাধ্যমে মানে ভোটে জিতে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে পরে কি আপনি মানে এটা কি আপনি মেনে নেবেন? তখন উনি একটা কথা বলছেন যে ভোটে জেতা মানেই গণতন্ত্র না। উনি কথাটা ঠিক বলছেন, ভোটে জেতা মানেই গণতন্ত্র না, গণতন্ত্র একটা স্বতন্ত্র মূল্যবোধ, স্বতন্ত্র আইডিওলজিস, ওয়ার্ল্ড ভিউ, সেটা আলাদা বিষয়। বাকি আমি বলছি অ্যাকসেপ্টেন্সের জায়গাটা দেখেন, অ্যাকসেপ্টেন্সের জায়গাটাই কিন্তু মানে আপনি যারা মানে এতদিন শাহবাগের বিরোধিতা করছে, তাদের অ্যাকসেপ্টেন্স লেভেলটা দেখেন, তারা বলতেছে যে ভোটে জিতে আসা মানেই কিন্তু গণতন্ত্র না। তার মানে অ্যাকসেপ্টেন্সের লেভেলটা কিন্তু আগেরটাই আছে, এটা শাহবাগের সেই আলামতটাই কিন্তু আছে। আপনি শাহবাগীয় যে দর্শন, সেই দর্শনের যদি আপনি আলামত বিচার করেন, তাহলে সেই আলামতগুলো প্রত্যেকটাই আজকে অন্য কারো কোনো দলের মধ্যে, অন্য কোনো মানুষের মধ্যে এটা খুব মানে স্পষ্ট। সুতরাং এটা মানে কোনো মনে করার কোনো কারণ নাই যে শাপলারও আর দরকার নাই, শাহবাগও আর নাই, শাপলারও আর দরকার নাই, শাহবাগও শেষ, অর্থাৎ শাপলারও আর প্রয়োজন নাই, এখন আমরা সব মিলে যাও, সমস্ত বাইনারিকে তোমরা এখন মুছে ফেলো। সুতরাং এই এই যে আহ্বানটা, শাপলার ফয়সালা না করেই শাপলাকে মিটায় ফেলার যে আহ্বানটা, এই আহ্বানটা কার পারপাস সার্ভ করে? এই আহ্বানটা শাহবাগের পারপাস সার্ভ করে। শাহবাগ চায় যে শাপলা মিটে যাক, শাহবাগ চায় যে শাপলা মার্জিনের বাইরে চলে যাক, একে মার্জিনালাইজ করে ফেলো, মার্জিনের বাইরে ঠেলে দাও। এটা শাপলার দাবি। হ্যাঁ, শাপলা তো এই উদ্দেশ্যে, সরি শাহবাগের দাবি, শাহবাগ তো এই উদ্দেশ্যে আসছে যে শাপলাকে মাইনাস করে ফেলো। শাপলাকে একদম মানে নামাজ পড়বা তুমি বটবৃক্ষের ঢাবি বটতলায় কেন, হে বটবৃক্ষ আমাকে ক্ষমা করো। নামাজ পড়বা ঘরের মধ্যে চিপায়। হ্যাঁ, তুমি ইসলামকে বাইরে নিয়ে আসছো কেন? ইসলামে কোনো প্রোগ্রাম করা যাবে না, সরস্বতী পূজা হবে ধুমধাম করে, কিন্তু কোনো সিরাত মাহফিল করা যাবে না, বইটা হইতে দেয় নাই। 5ই আগস্টের পরেই বইটা হইতে দেয় নাই। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আহ, মানে শাপলার ফয়সালা না করেই যদি কেউ শাপলাকে মিটায় ফেলার কথা বলে তাহলে পরে সে শাহবাগীদের ন্যারেটিভটাই সে সার্ভ করলো, শাহবাগের উদ্দেশ্যই সে সার্ভ করলো। এটা একটা জিনিস আমি আমি পয়েন্ট আনতে চাই। 3 নম্বর পয়েন্ট একটা আমি একটা জায়গায় আনতে চাই যে শাহবাগ এইটা আসছে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতায়। শেখ হাসিনা তার ক্ষমতাকে কুক্ষিগত করবে এবং এই জন্য সে জামাতকে বলি দিবে। এই জায়গাটাই সে শাহবাগের উৎপত্তি, ক্ষমতার জায়গায়, ক্ষমতার দ্বন্দ্বের জায়গায়। কিন্তু শাপলার উত্থান কিন্তু ক্ষমতার দ্বন্দ্বের জায়গায় না, শাপলার উত্থান হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক জায়গায়। আমি এই জায়গাটা খুব বিশেষ করে আনতে চাই। হ্যাঁ, ওই রনি ভাইয়ের কথার সাথে এটার কথাটার মিল আছে, সেটা হচ্ছে যে শাহবাগের উত্থান হচ্ছে ক্ষমতার জায়গায়, ক্ষমতার দ্বন্দ্বে। আর শাপলার উত্থান কিন্তু ক্ষমতার দ্বন্দ্বে না, শাপলার উত্থান হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক দ্বন্দ্বে, সামাজিক এবং সাংস্কৃতিক দ্বন্দ্বে। এখন কেউ যদি এই সামাজিক এবং সাংস্কৃতিক দ্বন্দ্বটাকে টিকায় রাখতে চায়, শুধু ক্ষমতার পরিবর্তন করে তো আহ, আপনি কিভাবে শাপলার চেতনাকে আপনি আহ, অপ্রাসঙ্গিক বলে দাবি করতে পারেন? শাপলার চেতনাকে আপনি মুছে মুছে ফেলতে চাচ্ছেন। শাপলার শাহবাগ শাপলা যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের এই ডিমার্কেশনটাকে আপনি মুছে ফেলতে চাচ্ছেন। অথচ আপনি শাপলার যে জন্ম, সেই কালচারাল এবং সোশ্যাল ব্যাপারটাকে আপনি অ্যাকসেপ্ট করেন না এখনো। আপনি শুধু পলিটিক্যালি আপনি শাহবাগ নিয়ে কথা বলতেছেন, আপনি অ্যান্টি শাহবাগের বিরুদ্ধে আপনি দাঁড়াচ্ছেন, কিন্তু শাপলার যে সোশিও কালচারাল যে দাবি দাওয়া, শাপলার যে সোশিও কালচারাল স্পিরিট, সেটাকে তো সেই জায়গায় তো আপনি শাহবাগই আছেন। আমি ব্যাপারটা বুঝতে পারছি কিনা, যে পলিটিক্যালি আপনি শাহবাগকে তাড়াইছেন ঠিক আছে, কিন্তু সোশ্যাল এবং কালচারাল যেই জায়গায় শাপলা দাঁড়ায় আছে, ওই জায়গায় গিয়ে আপনি শাহবাগী, আপনি হুবহু শাহবাগ যেটা বলে আপনি সেটাই বলতেছেন, শাহবাগ যেটা চায় আপনি সেটাই করতেছেন।
শাহবাগের যে যে স্বপ্ন নিয়ে শাহবাগ যাত্রা শুরু করছে, আপনি সেই জায়গাতেই আছেন। তাহলে আপনি আবার নিজেকে বলতেছেন যে আমি অ্যান্টি শাহবাগী। সুতরাং ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা আমি যেটা বলতে চাই বুঝলাম। আমি অল্প সময়ের মধ্যে আমার আবার বাস আছে, এখন আমাকে উঠবো, ঢাকায় আসার উদ্দেশ্যে বাসে উঠবো। আমি খুব দ্রুত কিছু কথা বলে শেষ করে দিলাম, যাই না এখানে বড় বড় তাত্ত্বিকরা আছেন, তারা গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি আহ, আমি শুধু এটুকু বলতে চাই, যারা সামনে ক্ষমতায় আসবেন এবং যারা তরুণ যুব সমাজ, আপনারা সারা পৃথিবীতে যে 20টা বছর ওয়ার অন টেররের নামে ইসলামের উপরে, মুসলমানের উপরে যে অব্যাহত জুলুম, এই জুলুমটাকে এখন বর্তমান তরুণ সমাজ তারা এটাকে ডিনাউন্স করতেছে। এই ট্রেন্ডটা আপনারা বোঝার চেষ্টা করেন। গত 20 বছরে আমেরিকা এবং আমেরিকার যারা ন্যাটোভুক্ত দেশগুলো সারা দুনিয়ার উপরে যে জুলুমটা করছে ওয়ার অন টেররের নামে, এই জিনিসটাকে তরুণ সমাজ সারা পৃথিবী জুড়েই তরুণ সমাজ, যুব সমাজ এটাকে ডিনাউন্স করতেছে। আমেরিকাতে বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছে। সারা দুনিয়াতে এই ঘটনাটা ঘটতেছে। তো এখন এই জায়গায় বসে আপনি আবার সেই ওয়ার অন টেরর, আবার সেই ভারতীয় হিন্দুত্ববাদের পক্ষে আপনি আবারও কথা বলবেন শাহবাগের সুরে সুর মিলায়ে, তাহলে তো আপনি এই যুব সমাজের মানে ট্রেন্ড, মনস্তাত্ত্বিক ট্রেন্ড আপনি বুঝতে পারলেন না। আপনি তো বুঝতে পারলেন না এই যুবকরা এখন কি চাচ্ছে। আপনি কি বুঝতে পারতেছেন না যে নটরডেমের ছেলেরা কালেমার পতাকা নিয়ে মিছিল করতেছে, মানে যুব সমাজের ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, সারা পৃথিবীতে এই যে জুলুম নির্যাতন, এইগুলোর বিরুদ্ধে তাদের এখন অবস্থান। এটা সারা ওয়ার্ল্ডে, শুধু বাংলাদেশের কথা আমি বলতেছি না, সারা ওয়ার্ল্ডে। 2 নম্বর হচ্ছে সারা পৃথিবীতে লিবারালিজমের এগেনস্টে, সেকুলারিজমের এগেনস্টে ডানপন্থী শক্তির উত্থান ঘটতেছে। আমেরিকাতে ট্রাম্প আসছে, জার্মানিতে খ্রিস্টান একটা নির্বাচনে জিততেছে, স্পেনে জিততেছে, ফ্রান্সে তাদের ভোট ক্রমাগত বাড়তেছে। হ্যাঁ, সামনে হয়তো তারা ইলেকশনে জিতেও যাবে। তারপর হচ্ছে আপনার পূর্ব ইউরোপের দেশগুলোতে উগ্র ডানপন্থী দের প্রভাব বাড়তেছে। তো সারা পৃথিবী জুড়ে ডানপন্থার উত্থান ঘটতেছে। হ্যাঁ, কারণ হচ্ছে মানুষ এই লিবারালিজমের নামে, এই সেকুলারিজমের, এটা যে একটা ফেইল্ড প্রজেক্ট, লিবারালিজম সেকুলারিজম সারা পৃথিবীর মানে কি বলা যায়, শান্তি আনতে ব্যর্থ, এটা মানুষ বুঝে গেছে। হ্যাঁ, তাদের সেটা সামাজিক প্রশান্তি হোক, সেটা যত দিক দিয়ে প্রশান্তি হোক, এটা যে একটা ফেইল্ড প্রজেক্ট, এনলাইটেনমেন্টের একটা ব্যর্থ প্রজেক্ট, সেটা মানুষ এখন বুঝে গেছে। এবং বুঝে যাওয়ার পরে তারা এখন এটার সলিউশন তারা খুঁজতেছে ডানপন্থার মধ্যে। সেই জায়গায় আমরা যদি আমাদের সামনের যে নেতৃত্ব, তারা যদি সেই সেন্ট্রিস্ট বা বামপন্থার মধ্যে তারা যদি এখন কি বলা যায়, আরো সুশীল হয়ে যাওয়ার মধ্যে তারা যদি সমাধান খোঁজে, তাহলে এটা তরুণ সমাজ এটাকে মেনে নিবে না। হ্যাঁ, সারা পৃথিবীতে মানে তারা এখন বুঝতে পারতেছে যে আসলে এভাবে সমাধান হয় না। সমাধান আসলে ওই সত্যি কথা বলতে গেলে, আমি যদি খুব সহজ ভাষায় একটা কথা বলি, যে সামনের এই বর্তমান শতাব্দী হচ্ছে হানাহানি শতাব্দী। জোর যার মুল্লুক যার, এই তার এই এই শতাব্দী, যেটা আগে ছিল এই সেকুলারিজম লিবারালিজমের এই মোয়া খাওয়ার আগে যেরকম ছিল, জোর যার মুল্লুক তার, সেভাবেই সারা দুনিয়া চলে আসতেছে। সেকুলারিজম লিবারালিজম আসার পরও সেই একই জিনিস করতেছে, জোর যার মুল্লুক তার সেটাই আছে। সুতরাং মানুষ এই ফাঁকিটা বুঝে গেছে, যুব সমাজ এই ফাঁকিটা বুঝে গেছে। এবং সামনের যে শতাব্দী, এই শতাব্দীটা আমি খুব স্পষ্ট করে বলছি, এই সামনের শতাব্দীটা হানাহানি শতাব্দী। আপনি রিয়েলিটি মেনে নেন, রিয়েলিটি মেনে নেওয়া ছাড়া হবে না। এখন ভারতের পক্ষ থেকে যে হুমকি, এই হুমকির মোকাবেলা হবে একমাত্র ইসলামের দ্বারা। কোনো ইনক্লুসিভিটি, কোনো কি বলা যায়, যাদেরকে আপনি ইনক্লুসিভ করার জন্য ইসলাম আপনি রাখতেছেন না কেন? আপনি অসাম্প্রদায়িক হওয়ার দায় আপনার কেন? অসাম্প্রদায়িক হওয়ার দায় হচ্ছে আপনার বিশেষ একটা গোষ্ঠীকে আপনি সাথে আনতে চাচ্ছেন। কিন্তু তারা তো 16 বছর আপনার সাথে থাকে নাই। তারা তো আপনি যেই যেই ভিশন বা যেই আদর্শ ধারণ করেন, তারা তো সেই আদর্শকে কাজকলা দেখায়া 16 বছর তো তারা ফ্যাসিজমকে সার্ভ করছে। সুতরাং আপনার এই ইনক্লুসিভিটি আলটিমেটলি মারা খাবে, আপনার ইনক্লুসিভিটি কাজ করবে না। এই ভূখণ্ডটুকুর জন্ম ইসলামের হাত ধরে, ইসলামের কারণে এই ভূখণ্ডের জন্ম। এবং সামনে যদি এই ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষা করতে হয়, সেটা ইসলামের মাধ্যমেই হবে। কোনো ধরনের কোনো জাতীয়তাবাদ এটাকে রক্ষা করার জন্য যথেষ্ট হবে না। এই জিনিসটা আমরা যত দ্রুত বুঝবো, তত এটা আমাদের সমাধান, আমাদের এটা সমাধান হবে। এই ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করার জন্য সবকিছু ইসলামের আঙ্গিকে ঢেলে সাজান। হ্যাঁ, এই কাউকে তুষ্ট করার জন্য সেকুলার হওয়া, অসাম্প্রদায়িক হওয়া, এইগুলা বাদ দিয়ে আপনি ইসলামের আঙ্গিকে পুরো জিনিসটাকে ঢেলে সাজান। ইনশাল্লাহ এই ভূখণ্ডের সার্বভৌমত্ব কেউ ছিনা নিতে পারবে না। হ্যাঁ, আমরা দেখে বুঝতেছেন না যে যদি কোনো একটা কিছু ঘটে এই ভূখণ্ডে, তো সবার আগে ফার্স্ট লাইন অফ ডিফেন্স কারা? ফার্স্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে যারা বুকে ইসলামের চেতনা ধারণ করে, এরা। এটা খুব স্বাভাবিক, বোঝা স্বাভাবিক। এটা মানে বুঝতে না চাইলে তো অনেকভাবে বুঝতে না পারেন, কিন্তু আসলে এটা তো খুবই এভিডেন্ট যে সারা পৃথিবীটা মানে সারা পৃথিবীর যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটা এদিকে যাচ্ছে। তো যাই হোক, আমার আলোচনা আসলে আমি জানি না কেমন কিরকম কি বললাম টললাম। এটা আমাদের ভুল হয়ে গেলে আমার পরের রনি ভাই ধরাই দিবেন, এবং আমার যে দোহা ভাই ইনশাল্লাহ ধরাই দিবেন কোনো ভুল কিছু বলে থাকলে। তো আমি বিদায় নিচ্ছি, আমি বাস আছি তো।